সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি স্নাতক সম্মান চতুর্থ বর্ষের থিওরি অফ রিলেটিভিটি অ্যান্ড কসমোলজি কোর্সের অনলাইন ক্লাসে। সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ টেন্সের ক্যালকুলাস সম্পর্কে জেনেছিলাম। এর আগের দুইটি অধ্যায়ের সূত্র ধরে আজকে আমরা পড়ব আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ, যেটি আমাদের সিলেবাসের সপ্তম অধ্যায়ের রয়েছে। এখন প্রথমে আমরা একটু দেখে নেব যে সর্বশেষ অনলাইন ক্লাসে অর্থাৎ সর্বশেষ অধ্যায়ে আমরা কি পড়ে এসেছি। গত অধ্যায়ে আমরা ইউক্লিডীয় এবং অইউক্লিডীয় স্থান সম্পর্কে জেনেছি, ইউক্লিডীয় এবং মিনকোস্কি স্থানের পার্থক্য সম্পর্কে জেনেছি, জিওডেসিকের প্রাথমিক ধারণাটি পেয়েছি যেটি আমাদের আজকের ক্লাসের প্রয়োজন হবে, এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বক্রতা টেন্সের সম্পর্কে জেনেছি, বক্রতা টেন্সের যে ধর্ম রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছি। আমরা বিয়াঙ্কি অভেদ নামে একটি গাণিতিক সম্পর্কের কথা শিখেছি এবং সবশেষে রিকি টেন্সের এবং আইনস্টাইন টেন্সের সম্পর্কে জেনেছি। গত অধ্যায়ে অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে টেন্সের ক্যালকুলাস শিখতে গিয়ে আমরা যা যা শিখে এসেছিলাম, যেমন আমরা বক্রতা টেন্সের, বিয়াঙ্কি অভেদ, রিকি টেন্সের, আইনস্টাইন টেন্সের এই ধারণাগুলিকে ব্যবহার করে আমরা আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ কিভাবে গঠন করতে হয় সেটি এই অধ্যায়ে দেখব। এখন আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ গঠন করবার পূর্বে আবার এই অধ্যায়ে প্রাথমিক কিছু ধারণা রয়েছে যে আইনস্টাইনের এই ক্ষেত্র সমীকরণের কেন প্রয়োজন পড়লো, তার কিছু প্রেক্ষাপট রয়েছে। নিউটনিয়ান যে পদার্থবিদ্যা সেখানে কি সমস্যা ছিল সেটি সম্পর্কে আমরা প্রথমে একটু সংক্ষিপ্ত জানবো। এরপরে আমরা একটি সমতুল্যতার নীতি সম্পর্কে জানবো, অর্থাৎ নিউটনের সঙ্গে আইনস্টাইনের এই যে তত্ত্ব তার মিল এবং অমিলগুলো জানবো, এবং সবশেষে আমরা টেন্সের যে শিক্ষা আমরা এর আগের কয়েকটি অধ্যায় পেয়ে এসেছি সেগুলোকে ব্যবহার করে আমরা টেন্সর গণিত ব্যবহার করে আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণটি প্রতিপাদন করব। ঠিক আছে, এখন প্রথমে আমরা একটু যেটি দেখে নেব সেটি সাধারণ আপেক্ষিকতার যে প্রেক্ষাপট। বিশেষ আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে আমরা বিশেষ কথাটি কেন ব্যবহার করেছিলাম, সেখানে বিশেষ কথাটি ছিল কারণ সেটি শুধুমাত্র জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে। জড় প্রসঙ্গ কাঠামো কারা? যেই প্রসঙ্গ কাঠামোরা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, একটি স্থির বেগে গতিশীল, অর্থাৎ সেখানে কোনো ত্বরণ নেই। যেখানে কোনো ত্বরণ নেই সেখানে আমাদের কাজ বিশেষ আপেক্ষিক তত্ত্বের। কিন্তু সাধারণ আপেক্ষিক তত্ত্ব সাধারণ কারণ এখানে এরকম ত্বরণ শূন্য এমন কোনো শর্ত দেওয়া হয়নি, এটি যে কোনো ক্ষেত্রের জন্যই কাজ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে লরেঞ্জ পল থেকে শুরু করে বিদ্যুৎ চুম্বকত্বের যে বিধান সেটি সঠিক থাকবে বা সেটি কার্যকর থাকবে এমন একটি কাঠামো, এমন একটি গাণিতিক হিসাবপত্র সাধারণ আপেক্ষিকতা আমাদের দিয়ে থাকে। একই সঙ্গে বিশেষ আপেক্ষিক তত্ত্বের সঙ্গে আবার নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটিরও একটি সামঞ্জস্য বিধানের প্রয়োজন রয়েছে। নিউটনও কিন্তু মহাকর্ষ সম্পর্কে একটি তার পর্যবেক্ষণ দিয়েছিলেন। নিউটনের মহাকর্ষ সম্পর্কিত যে সূত্র সেটি এখনো আমরা ব্যবহার করি, এখনো আমাদের সেটি মোটামুটি ব্যবহারিক ক্ষেত্রে সেটি সঠিক মান দিয়ে থাকে, কিন্তু সেটিও মূলত সাধারণ আপেক্ষিকতার একটি বিশেষ ফলাফল বা একটি বিশেষ শর্তাধীন ফলাফল। ঠিক আছে, এখন এই নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটি অনুসারে কিন্তু মহাকর্ষ ক্রিয়ার যে দ্রুতি সেটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়, অর্থাৎ তার যে বেগ সেটি অসীম বেগে। কিন্তু কোন বিশেষ আপেক্ষিক তত্ত্ব অনুসারে এটি আবার অসীম বেগে কাজ করে না। এটি শুধুমাত্র আমরা এর আগে দেখে এসেছি যে আমরা যখন বিশেষ আপেক্ষিক তত্ত্ব পড়ে এসেছি, বিশেষ আপেক্ষিক তত্ত্বে আমরা এটি জেনে এসেছি যে বেগের একটি সর্বোচ্চ সীমা রয়েছে, প্রকৃতি নির্ধারিত সীমা, এবং সেই সীমাটি শূন্য মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ যেটি আমরা সি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ সি এর চাইতে বেশি কোনো বেগ প্রকৃতিতে এখন পর্যন্ত সম্ভব নয় তাত্ত্বিকভাবে এবং ব্যবহারিকভাবে। সি এর চাইতে বেশি বেগ যেহেতু সম্ভব নয়, অর্থাৎ কোন একটি সিগন্যালের দ্রুতিও একটি সর্বোচ্চ বেগ রয়েছে, অর্থাৎ মহাকর্ষ বল বা মহাকর্ষের এই যে ধারণাটি, সেখানে ধরা যাক যে পৃথিবী এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, সূর্য থেকে আকর্ষণ বলটি কিন্তু সাথে সাথে চলে আসে না, এটি এসে পৌঁছাতে একটু সময় লাগে, এবং এই সময়টি মূলত আমাদের আলোর দ্রুতির দ্বারা নির্ধারিত। অর্থাৎ এই পর্যন্ত আলো আসতে যে সময় লাগে, মহাকর্ষ বল সংক্রান্ত যে সিগন্যালটি সেটিও এসে পৌঁছাতে একই সময় লাগে। এটি এভাবে বলা যায় যে ধরো হঠাৎ করে যদি মনে করো যে কোনো উপায় যদি এমন হয় যে সূর্য হঠাৎ করে নাই হয়ে গেল, সূর্য হঠাৎ করে গায়েব হয়ে গেল, সূর্য যদি গায়েব হয়ে যায় তার মানে সূর্যের জন্য যেই মহাকর্ষ বলটি ছিল, সূর্যের চারপাশে পৃথিবী বা অন্য গ্রহগুলি যে ঘুরতো, সেই মহাকর্ষ বলটিও তখন নাই হয়ে যাবে। এখন এই মহাকর্ষ বলটি যে নাই হয়ে গিয়েছে সেটি বুঝতে কিন্তু আমাদের প্রায় 8 মিনিটের একটু বেশি লাগবে। কেন? কারণ সূর্য থেকে আলো এসে পৌঁছাতে আমাদের প্রায় 8.5 মিনিটের মতো লাগে,
অর্থাৎ মহাকর্ষ বলটি যে নাই হয়ে গিয়েছে এই কথাটি জানতেও আমাদের কিন্তু 8 মিনিট পরে আমরা দেখব যে সূর্য তার স্থানে নেই হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলি, এই যে এই সাংঘর্ষিক ব্যাপারগুলি, সেগুলি হচ্ছে সাধারণ আপেক্ষিকতার মাধ্যমে সমাধান করা হয়। এই অসামঞ্জস্যতা দূরীকরণের কারণে 1916 সালে আইনস্টাইন হচ্ছে সাধারণ আপেক্ষিক তত্ত্ব প্রকাশ করেন। ঠিক আছে, এখন নিউটনীয় পদার্থবিদ্যায় কি কি সমস্যা ছিল এটি আমরা নিউটনিয়ান ফিজিক্স যেখানে পড়েছি বা ক্লাসিক্যাল ফিজিক্স যেখানে পড়েছি সেখানে দেখে এসেছি যে নিউটনিয়ান পদার্থবিদ্যায় আমরা হচ্ছে যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে নিউটনিয়ান কার্টেসীয় ব্যবস্থা, এবং সেখানে যেই রূপান্তর ব্যবহার করে থাকি সেটা মূলত গ্যালিলীয় রূপান্তর। আর বিশেষ আপেক্ষিক তত্ত্বে কি ব্যবহার করে? বিশেষ আপেক্ষিক তত্ত্বে হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কে যে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে সেটা হচ্ছে মূলত লরেঞ্জ ব্যবস্থা, লরেঞ্জ কাঠামো, এবং এখানে যে রূপান্তরগুলি করা হয় সেটিও মূলত লরেঞ্জ রূপান্তর। অর্থাৎ এখানে কিন্তু বিশেষ আপেক্ষিক তত্ত্বের সাথে নিউটনের যে ক্লাসিক্যাল পদার্থবিদ্যা বা চিরায়ত পদার্থবিদ্যা তার একটু পার্থক্য রয়েছে। আবার নিউটনিয়ান পদার্থবিদ্যার ক্ষেত্রে তোমার ভৌত রাশির সঙ্গে, যে কোনো ভৌত রাশির সঙ্গে একটা টেন্সরকে সংশ্লিষ্ট করা যায়, সেটি আমরা টেন্সর অধ্যায়ে দেখে এসেছি। এখন নিউটনিয়ান পদার্থবিদ্যার ক্ষেত্রে এই টেন্সরটা হচ্ছে নিউটনীয় বা ইউক্লিডীয় টেন্সর, আর বিশেষ আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে এই টেন্সরটা হচ্ছে লরেঞ্জ টেন্সর। আর এইখানে হচ্ছে চতুর্থ পয়েন্ট হচ্ছে সবচেয়ে মূলত পার্থক্যটা বেশি, যে নিউটনিয়ান মহাকর্ষ সূত্রে দূর হতেও বলের কার্যকারিতা সম্ভব, আপেক্ষিক তত্ত্বে কিন্তু এখানে একটু সময়ের পার্থক্য রয়েছে, যেটি এতক্ষণ আমরা আলোচনা করে আসলাম। ঠিক আছে, তাহলে এই যে নিউটনিয়ান পদার্থবিদ্যার সঙ্গে কিন্তু আপেক্ষিক তত্ত্বের অর্থাৎ বিশেষ আপেক্ষিক তত্ত্বের কিছু জায়গায় পার্থক্য রয়েছে, অর্থাৎ দুইটি তত্ত্ব দুইটি ভিন্ন ভিন্ন ফলাফল। এখন পদার্থবিদ্যার ক্ষেত্রে এই ইতিহাসে আমরা বহুবার দেখেছি যে যখনই দুইটি তত্ত্ব মুখোমুখি হয়, অর্থাৎ দুইটি তত্ত্ব দুই রকম ফলাফল দেয়, তখন ফলাফল হচ্ছে হয় ওই দুইটি তত্ত্বের মধ্যে কোনো একজনকে সংশোধন করা প্রয়োজন হয়, অথবা নতুন কোন একটি সাধারণ তত্ত্ব দ্বারা ওই আগের দুইটিকেই ব্যাখ্যা করতে পারতে হয়। ঠিক আছে, তাহলে এখন এইখানে আমাদের প্রয়োজন হবে হচ্ছে সমতুল্যতার নীতি। সমতুল্যতার নীতি কিন্তু আমরা এর আগেও দেখে এসেছি। বিশেষ আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে আমরা একটি সমতুল্যতা দেখে এসেছি, যে বিশেষ আপেক্ষিক তত্ত্বের সাথে কিন্তু অর্থাৎ লরেঞ্জ রূপান্তরের সাথে বা লরেঞ্জ কাঠামোর সঙ্গে কিন্তু গ্যালিলিও কাঠামোর একটি সম্পর্ক রয়েছে। আমরা দেখেছি যে সাধারণভাবে সাধারণ ধারণা হচ্ছে লরেঞ্জ ধারণা, কিন্তু লরেঞ্জ ধারণার একটি বিশেষ রূপ হচ্ছে গ্যালিলিও ধারণা। কখন? যখন বেগের মান খুবই কম, অর্থাৎ জিরোর কাছাকাছি। আমরা কিন্তু দেখেছি যে বেগের মান যখন খুব কম করা হয়, অর্থাৎ যখন বেগ টেন্ডস টু জিরো হয়ে যায়, সেই সময় লরেঞ্জ রূপান্তর গ্যালিলিও রূপান্তরে পর্যবসিত হয়। এটি হচ্ছে লরেঞ্জ এবং গ্যালিলিও রূপান্তরের মধ্যে সমতুল্যতা, অর্থাৎ বিশেষ একটি শর্তে গ্যালিলিও রূপান্তরও সঠিক লরেঞ্জ কাঠামোতে। এখন একইভাবে যখন এই যে তড়িৎ প্রসঙ্গ কাঠামোতে যখন কোনো ঘটনার পর্যবেক্ষণ করা হয়, তখন এটার সঙ্গে নিউটনীয় মহাকর্ষ ক্ষেত্রে সংঘটিত কোনো ঘটনার পর্যবেক্ষণের মাধ্যমে আলাদা করে পার্থক্য করা সম্ভব নয়। নিউটনীয় মহাকর্ষ অর্থাৎ যেখানে কোনো একটি আকর্ষণ আছে, বা এই যে পৃথিবীতে যেমন আমরা যদি কোনো একটি বস্তু ছেড়ে দিই, আমরা কিভাবে মহাকর্ষ বুঝি? জিনিসটি নিচের দিকে পড়ে যায়। এখন একই ঘটনা যদি মহাশূন্যের ভেতরে অবস্থিত একটি লিফটের মধ্যে বা একটি রকেটের মধ্যে করা হয়, একটি রকেট যদি ঠিক জি ত্বরণে গতিশীল হয়, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে যদি মহাশূন্যে গতিশীল হয়, আমরা কিন্তু পৃথিবীতে যে ফলাফলটি পেতাম ওই বিচ্ছিন্ন রকেটের ভেতরেও ঠিক একই রকম ফলাফলই পাবো। পৃথিবীতে একটি জিনিস ফেলে দিলে আমার উপর থেকে নিচে পড়তে যতক্ষণ সময় লাগে, ওই রকেটের ভেতরেও একটি জিনিস উপর থেকে নিচ পর্যন্ত বা ওই গতির দিক বরাবর পড়ে যেতে বা গতিশীল হতে ঠিক একই সময়ই লাগবে, একই দূরত্বই সে অতিক্রম করবে। এই ধারণাটি হচ্ছে সমতুল্যতা নীতি, যে তড়িৎ প্রসঙ্গ কাঠামো অর্থাৎ যেই প্রসঙ্গ কাঠামোয় ত্বরণ রয়েছে সেখানে যে ঘটনা ঘটে এবং মহাকর্ষ ক্ষেত্রে যে ঘটনা ঘটে, এই দুটির মধ্যে কোনো আলাদা করে পার্থক্য করা সম্ভব নয়। ঠিক আছে, এবং এই সমতুল্যতা নীতি কিন্তু এখানে শুধুমাত্র গতিবিদ্যার কথা বলা হয়েছে, এটি শুধুমাত্র গতিবিদ্যার ক্ষেত্রে নয়, এটি আলোর ক্ষেত্রে সত্য, বিদ্যুতের ক্ষেত্রে সত্য এবং চুম্বকীয় ঘটনাবলীর ক্ষেত্রেও সত্য। ঠিক আছে, এই যে তড়িৎ প্রসঙ্গ কাঠামোর সঙ্গে নিউটনিয়ান মহাকর্ষ ক্ষেত্রের যে একই রকম ফলাফল দেয়, এটি হচ্ছে এই ক্ষেত্রে সমতুল্যতার মূলনীতি। তাহলে এখন এই যে আমরা যদি দুটি কাঠামো বিবেচনা করি, একটা হচ্ছে সমবেগে গতিশীল কাঠামো অর্থাৎ জড় কাঠামো, যেখানে একটি মহাকর্ষ ক্ষেত্র বিদ্যমান রয়েছে। ঠিক আছে, ধরো পৃথিবীর উপরে একটি অংশকে আমরা নিলাম। ঠিক আছে, আমরা হচ্ছে দুইটা কাঠামো নিলাম, একটা হচ্ছে এস কাঠামো
এস কাঠামোর বৈশিষ্ট্য কি? এস কাঠামো হচ্ছে সেটা প্রথমত সেটা হচ্ছে জড় কাঠামো এবং সেখানে আবার সুষম মহাকর্ষ ক্ষেত্র বিদ্যমান রয়েছে, ঠিক আছে। আর এস এর সাপেক্ষে সুষম ত্বরণে গতিশীল আমরা আরেকটা এস প্রাইম কাঠামো নিব। এস প্রাইম কাঠামোটা কি করবে? এস কাঠামোটাই হচ্ছে চিরায়ত তত্ত্বানুসারে কোনো মহাকর্ষ ক্ষেত্র নাই, কিন্তু সেটা আবার সুষম ত্বরণে গতিশীল, ঠিক আছে। আমরা কিন্তু দুইটি আলাদা কাঠামো নিলাম, একটা এস কাঠামো, একটা এস প্রাইম কাঠামো। দুই কাঠামোর বৈশিষ্ট্য কি? এক কাঠামোতে হচ্ছে সুষম একটি মহাকর্ষ ক্ষেত্র রয়েছে, একটি গ্র্যাভিটেশনাল ফিল্ড রয়েছে, এবং অন্যটি হচ্ছে সুষম ত্বরণে গতিশীল। এটি কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো নয়, কিন্তু এখানে কোনো মহাকর্ষ ক্ষেত্র নাই, ঠিক আছে, অর্থাৎ মহাশূন্যে এটি গতিশীল। এখন এই দুটি কাঠামো সমতুল্যতার নীতি অনুসারে এই দুটি কাঠামো ভৌতভাবে সমতুল্য হবে। ভৌতভাবে সমতুল্য মানে কি? এখানে যদি তুমি পদার্থবিজ্ঞানের যে কোনো পরীক্ষণ চালাও, গতির কোনো পরীক্ষণ চালাও, আলোর কোনো পরীক্ষণ চালাও, বিদ্যুৎ কিংবা চুম্বকের কোনো পরীক্ষণ চালাও, তুমি এস কাঠামোতে যা যা ফলাফল পাবে এস প্রাইম কাঠামোতেও হুবহু একই ফলাফল পাবে, ঠিক আছে। এস কাঠামোতে যদি দেখো যে 1 সেকেন্ডে সেটা 9.8 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে, এস প্রাইম কাঠামোতেও দেখা যাবে 1 সেকেন্ড পরে সে ঠিক 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার 9.8 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। এই যে নীতি, এই যে দুইটি কাঠামোর সঙ্গে যে সমতুল্যতা, এটাকেই বলা হয় সমতুল্যতার নীতি। এটা হচ্ছে আমাদের সমতুল্যতার নীতির একদম বেসিক ধারণা, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই একটু বুঝতে পেরে থাকলে বলো। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে এই যে নিউটন আর আইনস্টাইনের যে তত্ত্ব, নিউটনের তত্ত্ব অনুসারে এই যে বিভিন্ন আকর্ষণ বলের কারণে কোন একটি বস্তুর গতিপথ বেঁকে যায়। কেমন বেঁকে যায়? যেমন আমরা দেখি যে সূর্যের চারপাশে পৃথিবী একটি বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, আবার আমাদের পৃথিবীর চারপাশে চাঁদ হচ্ছে আরেকটি বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। অর্থাৎ এই যে মহাকর্ষ বল, মানে নিউটনিয়ান যে মহাকর্ষ বল, নিউটনিয়ান মহাকর্ষ বলের প্রভাবে অন্য কোনো একটি ভরযুক্ত বস্তু যদি থাকে, সেই আকর্ষণ বলের কারণে তার গতিপথ কিন্তু সরল পথ থাকে না, বক্রপথে রূপান্তরিত হয়, ঠিক আছে। আমরা যখন কোনো একটা রকেট নিক্ষেপ করি কিংবা কোনো একটি যখন কৃত্রিম উপগ্রহ নিক্ষেপ করি, সেটির ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটি সত্য, কারণ সেই বস্তুগুলো ওই বৃহৎ ভরযুক্ত বস্তুর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। এখন মুশকিল হচ্ছে আলোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে থাকে। আলো যদিও ভরযুক্ত কণা নয়, আমরা জানি আলোর যে বাহক কণা সেটি হচ্ছে ফোটন এবং সেটি হচ্ছে ভরহীন, কিন্তু বাস্তবে যেটি হয় আলোও কিন্তু মহাকর্ষ ক্ষেত্র দ্বারা বেঁকে যায়। এখন এই বক্রতা মূলত ভরের কারণে ঘটে না, সেটি হচ্ছে আইনস্টাইন যেটি ব্যাখ্যা করেছেন, এটি কিন্তু পর্যবেক্ষণ লব্ধ, যে আলো যেভাবে এই বরাবর আসার কথা ছিল, কিন্তু এই যে বৃহৎ ভরের পাশ দিয়ে আসার সময় দেখা যায় সে বেঁকে এই বরাবর আসে, ঠিক আছে। এখানে এই যে আমরা দুটি পথ যদি একটু দেখে আসি, এই যে এই ভরের উপস্থিতিতে সাধারণভাবে আলোটার আসার কথা ছিল এই বরাবর, সাধারণভাবে আলোর আসার কথা ছিল এই বরাবর, ঠিক আছে। কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্রের প্রভাবে দেখা যায় এই আলোটা শেষমেশ চলে আসে হচ্ছে এই বরাবর। এই বরাবর যখন আলো আসে তখন আমাদের কাছে মনে হয় এটা বোধহয় এইদিকে অবস্থিত, অর্থাৎ তার যে আপাত অবস্থান সেটা বদলে যায়, ঠিক আছে। প্রকৃত অবস্থান কিন্তু এইটা, এইখান থেকে আসার কথা, সেটা যেহেতু বেঁকে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এটা এইখানে আছে, এই অবস্থানে আছে। এবং এটা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে কিভাবে? সূর্য গ্রহণের সময় 1919 সালে আর্থার এডিংটন একটি মেপে দেখেছিলেন যে রাতে স্বাভাবিক অবস্থানে একটি তারকা যেখানে অবস্থান করে, সূর্য গ্রহণের সময় একই তারকার অবস্থান একটু পাল্টে যায়, অর্থাৎ অন্য সময় সূর্যের অবস্থানের কারণে তার অবস্থান কিন্তু এই যে আপাত অবস্থান হিসেবে তার অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আলোর গতিপথ একটি বৃহৎ ভরের কারণে বা মহাকর্ষের প্রভাবে বেঁকে যায়, ঠিক আছে। এখন এই ঘটনাটি হচ্ছে আলো আইনস্টাইন যেটি ব্যাখ্যা করেছিলেন, যেখানে আসলে মূলত রাস্তাটি পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ আমরা এর আগে হচ্ছে স্থান কালের কথা দেখেছি, আমরা হচ্ছে কোন একটি তলের বক্রতার কথা দেখেছি, এন মাত্রার বা এখানে আসলে চতুর্থ মাত্রার স্থানকাল আমরা ব্যবহার করে থাকি আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে। এই চতুর্থ মাত্রায় যে স্থানকাল, সেই স্থানকালের যে জ্যামিতি সেটিই বেঁকে যায়।
অর্থাৎ ধরো একটি চাদরের উপরে তুমি যদি একটি টান টান করা কাপড়ের উপরে তুমি যদি একটি ভারী বস্তু রাখো, কি হয়, পুরা চাদরটি যেখানে ভারী আছে সেখানে বেঁকে যায়। একটা যে শামিয়ানার উপরে তুমি যদি একটা ঢিল ছুড়ে দাও, দেখবা যে ঢিলটা যেখানে পড়েছে সেখানে চাদরটা কিন্তু এরকম নিচু হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। এখানেও যেখানে একটি বড় ভর আছে সে হচ্ছে এই চাদরের মতো এই চতুর্মাত্রিক যে ক্ষেত্রটা, চতুর্মাত্রিক যে স্থানকাল, তাকে বিকৃত করে ফেলে বা বাঁকিয়ে ফেলে। ঠিক আছে, এটি হচ্ছে আইনস্টাইনের তত্ত্ব বা আইনস্টাইনের দাবি বা আইনস্টাইনের মতামত। ঠিক আছে, আচ্ছা, এখন এটিও কিন্তু শুধুমাত্র তাত্ত্বিকভাবে আইনস্টাইন বলেছেন সে কারণেই এটি সত্যি নয়, এটি আবার 1919 সালে কিন্তু প্র্যাকটিক্যালি প্রমাণ করা হয়েছে যে আসলেই এই ঘটনাটি ঘটে। এখন আলোর বেগ যেহেতু অত্যন্ত বেশি, সে কারণে এই বক্রতার পরিমাণ অত্যন্ত কম, খুবই অল্প, 1 ডিগ্রিরও কয়েক হাজার ভাগের 1 ভাগ, কিন্তু সেই অংশটুকু বিজ্ঞানীরা মেপে বের করেছেন। আচ্ছা, এখন এই যে আইনস্টাইনের যে মহাকর্ষ তত্ত্ব, তাহলে আইনস্টাইন কি বলেছেন? আইনস্টাইন বলেছেন তার তত্ত্বের যে মূল কথা সেটি হচ্ছে বক্রপথের সঠিক সময়টা, অর্থাৎ প্রপার টাইম, আমরা এর আগের 2টি অধ্যায়ে পড়ে এসেছি, এই প্রপার টাইম হচ্ছে সর্বোচ্চ হবে, অর্থাৎ স্থানকালে এমন একটি পথ ধরে সে আসবে যেটি হচ্ছে সর্বোচ্চ সময় ব্যয় করে। এটি হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রে গতির নিয়ম। ঠিক আছে, তাহলে কি হবে, বক্রপথে আমার এমন একটি অবস্থান হবে যেখানে প্রপার টাইম হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ প্রকৃত সময় বা সঠিক সময় যেটি সর্বোচ্চ। এখন সঠিক সময় সর্বোচ্চ রাখার জন্য যতটুকু ঘুরে আসতে হবে, স্থানকালের বক্রতাও ঠিক ততটুকুই হবে। এখন মহাকর্ষের ক্ষেত্রে সেখানে কি কি পাচ্ছি? আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ অনুসারে কোন একটি এই যে ব্যাসার্ধ, অর্থাৎ এই যে স্থানকালের যে অবস্থান পরিবর্তন হচ্ছে, পথ যে বেঁকে যাচ্ছে, সেই পরিমাণটা আবার গোলকের অভ্যন্তরে অবস্থিত যে পদার্থ আছে তার ভরের সমানুপাতিক, অর্থাৎ ভর যত বেশি হবে এই বক্রতার পরিমাণ তত বেশি হবে। এই যে এটি হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। এখানে দেখো, এই যে আর হচ্ছে বক্রতার পরিমাণ, অতিরিক্ত বক্রতা, এখানে আছে কি জি একটি ধ্রুবক, 3 একটি ধ্রুবক, সি স্কোয়ার একটি ধ্রুবক, তাহলে আর এর সঙ্গে আসলে মূল সম্পর্কটা হচ্ছে এম এর, এই যে, অর্থাৎ এম পরিবর্তিত হলে আর পরিবর্তিত হবে এবং সম্পর্কটি কিন্তু একদম সমানুপাতিক, এম যত বেশি হবে বক্রতা তত বেশি হবে। এবং শুধুমাত্র মহাকর্ষ বলের উপস্থিতিতে বস্তুগুলো কেমন আচরণ করে সেই সম্পর্কিত কিছু নিয়ম আছে। এই নিয়ম অনুসারে আইনস্টাইনের তত্ত্বের সাহায্যে 3টি অসামঞ্জস্যতা, যেটি বহুকাল ধরে বিজ্ঞানীরা চিন্তিতছিলেন যেটি কেন ঘটে, সেটি তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করা গেছে। ঠিক আছে, কি কি ব্যাখ্যা? একটি ব্যাখ্যা, প্রথম ব্যাখ্যা যেটি করা হয়েছে সেটি হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ গ্রহের যে উপবৃত্তাকার গতিপথ, এটি সব সময় একই রকম থাকে না, অর্থাৎ বুধ গ্রহের যে অনুসূর বা অপসূর যে অবস্থান সেটি সময়ের সাথে সাথে ধীরে ধীরে পরিবর্তন হয়, অর্থাৎ তার যে কক্ষপথ, সেই কক্ষপথের অবস্থান বা কক্ষপথের অক্ষটি সময়ের সাথে আস্তে আস্তে ঘুরে যায়। এটি কেন ঘুরে যায়, এই ঘূর্ণনটি নিউটনিয়ান মহাকর্ষ তত্ত্ব দ্বারা কোনোভাবেই ব্যাখ্যা করা যাচ্ছিল না, কিন্তু আইনস্টাইনের যে মহাকর্ষ তত্ত্ব সেটি দ্বারা এটিকে সঠিকভাবে ব্যাখ্যা করা গিয়েছে। অর্থাৎ আইনস্টাইনের তত্ত্ব অনুসারে এটি যতটুকু ঘুরে যাওয়ার কথা, বাস্তবেও সেটির পরিবর্তন ঠিক ততটুকুই হয়। অর্থাৎ কোন একটি বাস্তব ঘটনা যখন কোন একটি তত্ত্ব ব্যাখ্যা করতে পারে, তখন সেই তত্ত্বটিকে কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সফল হিসাবে মেনে নেওয়া হয়। আচ্ছা, একইভাবে সূর্যের পাশ দিয়ে গমনরত যে আলোর তারকা, সেটির যে বক্রতা বেশি হয়, এটিও আইনস্টাইনের তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করা যায়। এবং এখানেও হিসাব অনুসারে যা হওয়ার কথা ছিল 1919 সালে এডিংটনের যে পরীক্ষণে মেপে ঠিক হুবহু তাই পাওয়া গিয়েছে, অর্থাৎ এটিও মহাকর্ষ তত্ত্বের আরেকটি সাফল্য বা প্রমাণ। আর সবশেষে যেটি সময়ের যে পরিবর্তন, আমরা এতদিন গাণিতিকভাবে হিসাব করে এসেছি, গাণিতিকভাবে গতির কারণে সময়ের কি কি পরিবর্তন হওয়ার কথা, এটিও কিন্তু সাধারণ আপেক্ষিক তত্ত্ব দিয়ে আরো সাধারণভাবে ব্যাখ্যা করা যায় এবং প্রমাণ করা যায়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্ব। আচ্ছা, এখন এই যে সমতুল্যতা নীতির কথা যে বলছি, সমতুল্যতার নীতি থেকে আমরা কি কি ফলাফল পাচ্ছি? সমতুল্যতার নীতি থেকে আমরা প্রথমেই যেটি পাচ্ছি সেটি হলো আপেক্ষিক ত্বরিত কাঠামো থাকতে পারে। ত্বরিত কাঠামো মানে যেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো নয়, অর্থাৎ যেই কাঠামোতে ত্বরণ আছে সেটার নাম হচ্ছে ত্বরিত কাঠামো। কিন্তু এর আগে যেমন আমরা দেখে এসেছিলাম যে পরম গতি বলতে কিছু নাই, এখানে আমরা পেলাম যে পরম ত্বরণ বলতেও
কিছু নাই, অর্থাৎ কোনো একটি পরম তড়িত প্রসঙ্গ কাঠামো বলে কোনো কিছু থাকতে পারে না। ঠিক আছে, সাধারণ আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে পরম ত্বরণ বলতে কিছু নাই, যে কোনো ত্বরণই কোনো না কোনো একটি কাঠামোর সাপেক্ষে আপেক্ষিক। ঠিক আছে, আর এরপরে হচ্ছে সমতুল্যতার নীতির থেকে আরেকটি যেটি দেখা যায়, যেহেতু সমতুল্যতার নীতিতে আমরা কি দেখেছি যে স্থানকালের বক্রতার কারণেও আমরা যে ফলাফল পাই, মহাকর্ষের কারণেও আমরা হুবহু একই ফলাফল পাই। সে কারণে আমাদের আসলে আলাদা করে মহাকর্ষ বল বা মহাকর্ষ বলকে বাস্তব বলে কিছু মনে করার প্রয়োজন নেই। এর আগে যেমন এরকম ঘটনা কিন্তু আমরা এর আগেও একবার দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? আমরা যখন মাইকেলসন মৌলিক পরীক্ষণ দেখেছিলাম, তখন দেখেছিলাম যে মাইকেলসন মৌলিক পরীক্ষণের যে ফলাফল সেটি ব্যাখ্যা করছে যে ইথার নামের যে কল্পিত ধারণা সেটি আসলে প্রয়োজন নেই। এই সাধারণ আপেক্ষিক তত্ত্বের যে সমতুল্যতার নীতি সেটিও বলে দিচ্ছে যে আসলে আমাদের মহাকর্ষ বল নামেও আমাদের আলাদা করে কোনো কিছুর প্রয়োজন নেই। এটি ছাড়াও আমরা মহাকর্ষের যে আকর্ষণ বা যে ঘটনাগুলি ঘটছে পদার্থবিজ্ঞানিক ভাবে সেগুলোকে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ পরম মহাকর্ষ ক্ষেত্র বলে কোনো কিছুর অস্তিত্ব আসলে প্রয়োজন নেই। ঠিক আছে, আর সমতুল্যতার নীতি থেকে আরেকটি জিনিস দেখা যায়, সেটি হচ্ছে জড়ভর এবং মহাকর্ষীয় ভর আসলে সমান। জড়ভর কোনটা? জড়ভর হচ্ছে নিউটনিয়ান সূত্র থেকে আমরা যেটি বের করে থাকি, অর্থাৎ এফ সমান সমান এম এ থেকে আমরা যেই ভর নির্ণয় করে থাকি সেটি হচ্ছে জড়ভর বা ইনার্শিয়াল মাস, অর্থাৎ বস্তুর জড়তার পরিমাণ। আর মহাকর্ষীয় ভর হচ্ছে কোন একটি মহাকর্ষীয় ক্ষেত্রে কোন একটি ভরকে স্থাপন করলে সেটি যে পরিমাণ প্রাবল্য অনুভব করে সেখান থেকে আমরা যে ভরের ধারণাটি লাভ করি সেটির নাম ছিল মহাকর্ষীয় ভর। এখন সমতুল্যতা নীতি থেকে আমরা এটিও পাই যে এই যে দুই ভাবে আমাদের ভরের ধারণা দেওয়া হয়েছিল, অর্থাৎ দুই ভাবে ভরের সংজ্ঞান করা হয়েছিল, এই দুইটি ভর আসলে একই ভর। ঠিক আছে, নিউটনিয়ান তত্ত্ব দিয়ে এটি ব্যাখ্যা করা যায় না যে এই দুটির মান কেন একই হয়। ঠিক আছে, কিন্তু সমতুল্যতা নীতি অনুসরণ করলে আমরা দেখতে পারি যে এই দুটি আসলে একই হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা এখন এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা একটু বলো। জি স্যার। আজকের ক্লাসে মানে আমি একটু দ্রুত যাচ্ছি, ঠিক আছে, কারণ বেশ বড় একটি চ্যাপ্টার, আমাদের অনেক কিছু পড়তে হবে, অনেক বড় হিসাব কিছু দেখবো। ঠিক আছে, আমি প্রাথমিক ধারণাগুলো আমরা একটু দ্রুত পার হয়ে যাব। এই পর্যন্ত বুঝেছো সবাই? প্রতিবার খালি একই জন রেসপন্ড করছে, অন্যদের কি খবর? কেউ উত্তর দিতে চাইলে মাইক অন করো, মাইক অন করার সুযোগ দিয়েছি। কি মামুন, বুঝেছো? আচ্ছা, এই বোঝার পরে কিন্তু বাবা বাসায় গিয়ে আবার একটু বই উল্টে পড়ে দেখতে হবে। ঠিক আছে, এখানে আমি সংক্ষেপে বলে যাচ্ছি, এর বাইরেও কিন্তু আরো অনেক কিছু আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে সমতুল্যতা নীতির ফলাফলটা দেখলাম। এবারে আমরা হচ্ছে আরেকটি নতুন ধারণা দেখব, সেটি হচ্ছে সাধারণ সহভেদিতার নীতি বা প্রিন্সিপাল অফ জেনারেল কোভেরিয়েন্স। এটি হচ্ছে একেবারে আইনস্টাইনের সবচেয়ে মৌলিক ধারণা, যেটির উপরে ভিত্তি করে আসলে সাধারণ আপেক্ষিক তত্ত্ব দাঁড়িয়ে আছে। তাহলে সাধারণ সহভেদিতার নীতিটি কি? আপেক্ষিকতার অর্থাৎ সাধারণ আপেক্ষিকতার নীতি হচ্ছে মূলত দুইটা নতুন নীতির উপর ভিত্তি করে গঠিত। এর আগে আমরা দেখেছি বিশেষ আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রেও যেরকম সেখানে কিন্তু কিছু ভিত্তি থাকে। বিশেষ আপেক্ষিক তত্ত্বের ভিত্তি কি ছিল? আমরা ওখানে বলেছিলাম যে সি হচ্ছে ধ্রুব থাকে, পদার্থবিজ্ঞান সব ক্ষেত্রে একই রকম থাকবে, এরকম দুইটি নীতি বা স্বীকার্য কিন্তু ছিল। একইভাবে জ্যামিতিক ভাবে সাধারণ আপেক্ষিক তত্ত্বেরও দুইটা নীতি রয়েছে। ঠিক আছে, এই দুইটা কি কি? এই দুইটার একটা হচ্ছে জড়তার নীতি, আরেকটা হচ্ছে কোভ্যারিয়েন্স নীতি বা সহভেদিতার নীতি। এখন জড় যেটা, সেটা হচ্ছে জড় পর্যবেক্ষকের সংজ্ঞায়ন করে, আর দ্বিতীয়টি হচ্ছে তত্ত্বের জ্যামিতিক প্রকৃতি, অর্থাৎ এটা হচ্ছে যে এতদিন তো গত কয়েকটি ক্লাসে আমরা এটিতে বুঝেছি যে এখানে আসলে জ্যামিতি বলতে বা স্থানকালের জ্যামিতি বলতে আমরা আসলে একটি গাণিতিক ধারণা বলছি। স্থানকাল বলতে এখন কিন্তু আর এক মাত্রা বা দুই মাত্রায় নাই, এটা হচ্ছে এন মাত্রায় চলে গেছে। আমরা ব্যবহারিক ক্ষেত্রে চতুর্মাত্রা ব্যবহার করি, কিন্তু আমাদের যে হিসাবপত্র, টেন্সরের যে হিসাবপত্র, সেটা কিন্তু যে কোনো সংখ্যক এন মাত্রার জন্য। ঠিক আছে, এখন আইনস্টাইনের মতে পদার্থবিদ্যার যে নীতিগুলি, এটি অনেকটা বিশেষ আপেক্ষিক তত্ত্বের মতোই। বিশেষ আপেক্ষিক তত্ত্বে এই কথা আমরা একবার শুনে এসেছি যে পদার্থবিজ্ঞানের যে নীতিগুলির গাণিতিক আকার, সেটা ত্বরিত হোক বা অত্বরিত হোক, অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামো হোক বা অজড় প্রসঙ্গ কাঠামো হোক, সকল স্থানাঙ্ক ব্যবস্থায় পদার্থবিজ্ঞানের যে নীতি, তাদের যে গাণিতিক আকৃতি সেটা একই রকম হবে। অর্থাৎ কোন একটি পদার্থবিজ্ঞানের কোন একটি সূত্র যদি একটি কাঠামোয় যদি এ সমান সমান বি প্লাস সি হয়,
অন্য আরেকটি কাঠামোতেও আমরা এ প্রাইম সমান সমান বি প্রাইম প্লাস সি প্রাইম এরকম আকৃতিতেই পাবো। ঠিক আছে, সব ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের যে কোনো একটা নীতি বা পদার্থবিজ্ঞানের যে গাণিতিক সূত্র সেগুলো যে কোনো স্থানাঙ্ক ব্যবস্থায় তাদের গাণিতিক রূপটি হুবহু একই রকম হবে। ঠিক আছে, সকল গসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় পদার্থবিজ্ঞানের যে নীতিগুলি সেটি গাণিতিক রূপ হচ্ছে একই হবে। এই যে একই রকম হবে এই ধারণাটির নামই হচ্ছে সহভেদিতার নীতি বা প্রিন্সিপাল অফ কোভ্যারিয়েন্স, অর্থাৎ এদের যে কোভ্যারিয়েন্ট রূপ তারা একই হবে, অর্থাৎ সকল জড় প্রসঙ্গ কাঠামোর জন্য একদম সরল রূপ ধারণ করবে এবং এমন ভাবে রূপ ধারণ করবে যাতে সেটা বিশেষ আপেক্ষিক তত্ত্বের যে নীতি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের সাধারণ সহভেদিতার নীতি বা প্রিন্সিপাল অফ জেনারেল কোভ্যারিয়েন্স। আচ্ছা, এখন এই যে সাধারণ সহভেদিতার যে নীতিটি আমরা জানলাম, এর এখন কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা দেখব। তাহলে কোভ্যারিয়েন্সের নীতি অনুসারে একটু আগে যেগুলো বলেছিলাম সেগুলি আসলে একটু বিস্তারিত আকারে লেখা আছে। এখানে কি হচ্ছে, যদি কোনো ভৌত সমীকরণ মহাকর্ষের উপস্থিতিতে যদি সত্য হয় তাহলে সেটা মহাকর্ষের অনুপস্থিতিতেও সত্য, অর্থাৎ মহাকর্ষ বল থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না। সাধারণ সহভেদিতার নীতি হচ্ছে মূলত এই কথাটি আমাদের সারমর্ম হিসেবে বলে। মহাকর্ষ ক্ষেত্র থাকলেও যা হবে, মহাকর্ষ ক্ষেত্র না থাকলেও হুবহু একই জিনিসই হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা গ্যালিলিয়ান বা বিশেষ আপেক্ষিকতার নীতির মতো। এর আগে আমরা দেখে এসেছি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কিন্তু অপরিবর্তী। আমরা এর আগে হচ্ছে অপরিবর্তী নীতি সম্পর্কে পুরো একটি অধ্যায় পড়ে এসেছি। যেরকম লরেঞ্জ হচ্ছে অপরিবর্তী প্রয়োগ হয় না। এখন সহভেদিতার নীতি অনুসারে এটি কিন্তু অপরিবর্তী নয় বা ইনভ্যারিয়ান্ট নয়। এখানে হচ্ছে মহাকর্ষের ক্রিয়া সম্পর্কিত নীতি, অর্থাৎ মহাকর্ষের ক্রিয়া যদি অনুপস্থিত থাকে, মহাকর্ষ যদি নাও থাকে, তবুও এই জেনারেল কোভ্যারিয়েন্সের মাধ্যমে অন্য একটি স্থানাঙ্ক ব্যবস্থা গঠন করা যেতে পারে। টেন্সরের ক্ষেত্রে আমরা যেটি পাই, টেন্সরের ক্ষেত্রে কিন্তু অনেকগুলি উপাংশ রয়েছে, অর্থাৎ এদের মাধ্যমে আমরা নতুন একটি স্থানাঙ্ক ব্যবস্থা স্থাপন করতে পারি মহাকর্ষ না থাকলেও। ঠিক আছে, আর এই যে মহাকর্ষ ক্ষেত্রে স্থানকাল, এটার যে স্থানকাল এই দূরত্বের তুলনায় ক্ষুদ্র পাল্লার জন্য কোভ্যারিয়েন্সের নীতি প্রয়োগযোগ্য, অর্থাৎ ক্ষুদ্র স্কেলের জন্য, খুব ক্ষুদ্র পরিমাণের জন্য আমাদের কোভ্যারিয়েন্স বা সাধারণ সহভেদিতার যে নীতি সেটি প্রয়োগ করা যাবে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা হচ্ছে মেট্রিক টেন্সের সম্পর্কে আমরা এর আগে জেনে এসেছি। আমরা আজকে আবার একটু দেখব যে কোন একটি আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দু, ধরো কোন একটা বিন্দু হচ্ছে পি, এই বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা ধরো আর কে এক্স আই হ্যাট প্লাস ওয়াই জি হ্যাট প্লাস জেড কে হ্যাট দ্বারা প্রকাশ করলাম। আর এই যে u1 u2 এবং u3 হচ্ছে তিনটা বক্ররেখা যারা পি বিন্দুতে ছেদ করে বা পি বিন্দুতে পরস্পর মিলিত হয়। এই যে ছবিতে যেটা দেখতে পাচ্ছ এই বক্ররেখাটার নাম u1। ঠিক আছে, এই যে এই বক্ররেখাটার নাম হচ্ছে u1, এই যে এটা হচ্ছে u1, এটা হচ্ছে আমার u2। ঠিক আছে, আর এই বক্ররেখাটা হচ্ছে আমার u3। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, u1 u2 u3 এই তিনটা বক্ররেখা যারা পি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখন যদি চিত্র অনুসারে আমি যদি এখন বলি সাধারণ কার্ভেলিনিয়ার স্থানাঙ্কে বা সাধারণ স্থানাঙ্ক ব্যবস্থায় বক্র দৈর্ঘ্যের যে উপাদানের বর্গ, এখন এই যে আমাদের অনেকগুলি অবস্থান রয়েছে, ইউ বরাবর, u1 বরাবর আমি একভাবে হিসাব করতে পারি, u2 বরাবর একভাবে হিসাব করতে পারি, u3 বরাবর একভাবে হিসাব করতে পারি। এই হিসাব আমরা এর আগে দেখে এসেছি। u1 বরাবর আমরা একটি, এই যে এই বরাবর আমরা হচ্ছে একটি আর পেতে পারবো, এই বরাবর একটি আর পেতে পারবো, এই বরাবর আর পেতে পারবো। এখন এই যে পি বিন্দুর যে অবস্থান ভেক্টর, অর্থাৎ এখানে পি বিন্দুর যদি একটি অবস্থান ভেক্টর থাকে এখান থেকে এই পর্যন্ত, এই যে এটা যদি এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড। তখন আমরা হচ্ছে এই যে দূরত্বটা, অর্থাৎ মূল বিন্দু থেকে এর যে দূরত্বটা, সেই দূরত্বকে আমরা কিভাবে বের করে থাকি, সেটাকে বের করে থাকি হচ্ছে আর এর মান দ্বারা। ডট গুণনের মাধ্যমে এর একটা পদ্ধতি হচ্ছে আমরা আর এর মান, যেটি আর এর মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি,
আর এর মান হচ্ছে আমরা ওই ভেক্টরের সাথে ওই ভেক্টরকেই যখন আমরা আবার ডট গুণন করি, অর্থাৎ আমরা যখন আর ডট আর করি তখন আসলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, যেহেতু নিজের সাথে নিজের, তাহলে আর ইন্টু কস জিরো, এভাবে হবে না? কস জিরোর মান হচ্ছে 1, আর এবং আর এর গুণফল হচ্ছে আর স্কোয়ার, অর্থাৎ আর ডট আর দ্বারা আমরা আর স্কোয়ারের মান পাই, বা এটিকে আবার রুট করলে রুট ওভার আর ডট আর, এইভাবে কিন্তু আমরা আর এর মান পেতে পারি। এই যে এখানে আর কিন্তু ভেক্টর, আর এখানে যে আর পেলাম সেটা কিন্তু স্কেলার, অর্থাৎ শুধুমাত্র এখান থেকে শুরু করে এই পি বিন্দু পর্যন্ত এর যে দূরত্ব, শুধুমাত্র মান যেটা, সেটা আমরা এই পদ্ধতিতে পেতে পারি। ঠিক আছে, তাহলে এখন দেখো এটাকে যদি আমরা ব্যবহার করি, কার্ভেলিনিয়ার স্থানাঙ্কে এখন আর এর বদলে যদি আমরা ডি আর ব্যবহার করি, অর্থাৎ খুব ক্ষুদ্র পরিমাণ অবস্থানের পরিবর্তন, তার যে বর্গ সেটা হবে হচ্ছে ডিএস এর স্কোয়ার। ঠিক আছে, তার যে বর্গ সেটাকে আমরা লিখতে পারবো ডিএস স্কোয়ার। তাহলে ডিএস স্কোয়ার আমরা কোত্থেকে পাবো? ডিআর এর সঙ্গে ডিআর কে ডট গুণ করে। এখন ডিআর কে আমরা যখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ইউ1 ইউ2 এবং ইউ3 দ্বারা প্রকাশ করতে যাচ্ছি, ডিফারেন্সিয়াল আকারে এদেরকে হচ্ছে এইভাবে প্রকাশ করা যায়, যে এই যে এটা হচ্ছে পূর্ণ ব্যবকলন, আর এইটুকু হচ্ছে ইউ বরাবর আংশিক ব্যবকলন, এটা হচ্ছে ইউ2 এর পূর্ণ ব্যবকলন, আর এটা হচ্ছে আর এর আংশিক ব্যবকলন, এটা হচ্ছে ইউ3 বরাবর পূর্ণ ব্যবকলন, আর এই অংশ হচ্ছে ইউ3 বরাবর আর এর আংশিক ব্যবকলন। এই যে এই পুরো অংশটাই কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে এই অংশটুকুই কিন্তু আর এর ব্যবকলনীয় রূপ। আবার ডিআর এর আরেকটা ব্যবকলনীয় রূপ হচ্ছে এটা। আমরা তো একই জিনিসের সাথে ডিআর এর সঙ্গে ডিআর এরই ডট করছি না, তার মানে এই ব্র্যাকেটের ভেতরে যা আছে এই ব্র্যাকেটের ভেতরে কিন্তু একই জিনিসই আছে। ঠিক আছে, এখন এই অংশটার সঙ্গে যখন আমরা এই অংশটা ডট গুণন করব, ডট গুণনের ক্ষেত্রে কি হয়? ডট গুণনের ক্ষেত্রে হচ্ছে এই যে এই প্রথম অংশের সাথে এইটা গুণ প্লাস এটার সঙ্গে এটা গুণ প্লাস এটার সঙ্গে এটার গুণ। এই যে এই অংশটার মধ্যে এখন এই যে ডিফারেন্সিয়াল যে অংশটা, এই যে ডিআর বাই ডিইউ1, এটাকে আমরা আপাতত সংক্ষেপে আলফা 1 হিসাবে লিখলাম। ঠিক আছে, ডিআর বাই ডিইউ1 এটাকে আমরা হচ্ছে আলফা 1 হিসাবে লিখলাম। ডিআর বাই ডিইউ2 যেটা, এই অংশটাকে আমরা হচ্ছে আলফা 2 হিসাবে লিখলাম। ডিআর বাই ডিইউ3 যেটা, এই অংশটাকে আমরা হচ্ছে আলফা 3 হিসাবে লিখলাম। এই এত বড় জিনিস বারবার লেখা ঝামেলা না, আমরা হচ্ছে সংক্ষেপে লিখলাম আলফা দিয়ে। তাহলে এই যে এই অংশটার নাম হচ্ছে আলফা 1, এই অংশটার নাম হচ্ছে আলফা 2, এই অংশটার নাম হচ্ছে আলফা 3। একইভাবে এইটাও যেহেতু একই জিনিস, এটারও এটা আলফা 1 আলফা 2 আলফা 3, তাহলে এই যে এখানে চলে আসলো আলফা 1 আলফা 2 আলফা 3, তার সঙ্গে আবার ডিইউ1 ডিইউ2 ডিইউ3। ঠিক আছে, তাহলে এই যে এই একটা অংশ এবং এই একটা অংশ, এদেরকে যখন আমরা বীজগাণিতিক উপায়ে গুণ করব তখন কি হবে? এই অংশের সঙ্গে এই অংশ, অর্থাৎ আলফা 1 এর সাথে গুণ হবে হচ্ছে আলফা 1 ডিইউ1 এর সাথে আলফা 1 ডিইউ1। তাহলে এই যে আলফা 1 ডট আলফা 1 তার সাথে আবার ডিইউ1, এখানেও ডিইউ1 এখানেও ডিইউ1, তাহলে ডিইউ1 স্কয়ার। এই যে প্রথম অংশটা কোত্থেকে আসলো? প্রথম অংশটা আসলো হচ্ছে এইটাকে এবং এইটাকে গুণ করে। ঠিক আছে, এই দুইটার গুণফল। তারপরে দ্বিতীয় অংশটা কোত্থেকে আসলো? দ্বিতীয় অংশটা আবার হচ্ছে এই যে এইটার সঙ্গে এইটার দ্বিতীয় অংশের গুণফল। একইভাবে তৃতীয় অংশটা কোত্থেকে আসবে? তৃতীয় অংশটা আমরা ডট ডট দিয়ে এখানে লিখি নাই, এই যে এই অংশটার সঙ্গে যখন আমরা আবার এই অংশটাকে গুণ করবো, সেখানে হচ্ছে আলফা 1 থাকবে আলফা 3 থাকবে, ডিইউ1 থাকবে ডিইউ3 থাকবে। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এই যদি ঘটনা ঘটে তাহলে এখন দেখো এই যে বিশাল বড় আমরা একটা সাম পেলাম না? এখানে আলফা 1 আছে, আলফা 1 আলফা 2 আছে, আলফা 1 আলফা 3 আছে, আলফা 3 আলফা 2 আছে, এরকম করতে করতে আলফা 3 আলফা 3 তে এসে এটা আবার শেষ হবে। তাহলে সাধারণভাবে এই জিনিসগুলোকে আমরা হচ্ছে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি দুইটা সাম ব্যবহার করে। ঠিক আছে, এখানে দুইটা সাম কেন দিলাম? এই যে আলফার জন্য একটা সাম, আবার এই যে আলফার উপরে এখানে 1 এর এই প্রথমটার জন্য একটা সাম, দ্বিতীয়টার জন্য একটা সাম। এই যে এখানে আমরা কি পেলাম? প্রথমে একটা অংশ হচ্ছে আলফা 1 প্লাস আলফা 1 আলফা 2 প্লাস আলফা 3 আলফা 2, এরকম একটা অংশ। আর দ্বিতীয় আরেকটা অংশ কি আছে প্রত্যেকটা পার্টে?
দ্বিতীয় অংশটা হচ্ছে এই যে একবার du1 স্কয়ার, আরেকবার হচ্ছে du1 du2, আরেকবার হচ্ছে du3 du2, এরকম এই দুইটা অংশ, একটা আলফার অংশ, একটা হচ্ছে du এর অংশ। তাহলে এই যে du এর মধ্যে আবার দুইটা অংশ আছে না, এই দুইটা অংশকে আমরা হচ্ছে p এবং q দ্বারা প্রকাশ করলাম। আবার এই যে আলফার নিচেও তো 1 2 আছে, এইগুলাকে আমরা হচ্ছে একবারে এই যে gpq মানে হচ্ছে আলফা p ইনটু আলফা q। ঠিক আছে, এখন এই যে জি দেখে অনেকে হয়তো মনে করতে পারছো যে এখানে জি দ্বারা যেটাকে প্রকাশ করেছি সেটা আসলে মেট্রিক টেন্সর বা মৌলিক টেন্সর। ঠিক আছে, এটা হচ্ছে মেট্রিক টেন্সর বা মৌলিক টেন্সর, এটা আমরা আগেও দেখে আসছি যে এখানে হচ্ছে পি এবং কিউ এর অবস্থান, এটা একটা প্রতিসম টেন্সর এবং যেহেতু সূচকটা নিচে আছে তাহলে চেঞ্জ আছে, এটা হচ্ছে একটা কোভ্যারিয়েন্ট টেন্সর যার যেহেতু ডট অর্থাৎ পি ডট কিউ যা কিউ ডট পিও তাই, অর্থাৎ এদের অবস্থান পরিবর্তন করলে কিন্তু কোনো সমস্যা হয় না, মান একই থাকে, অর্থাৎ এটা হচ্ছে 2 র্যাঙ্কের কোভ্যারিয়েন্ট প্রতিসম টেন্সর। ঠিক আছে, তাহলে এই যে সাধারণভাবে এই যে আলফা 1 আলফা 2 যেখানে আসছিল এই অংশটাকেই আমরা একবারে জিপিকিউ দিয়ে বলে ফেললাম। আর একই সঙ্গে আরেকটা অংশ আছে না, কোন অংশ, এই যে ডিইউ এর সাথে ডিইউ গুণ হচ্ছে, এই অংশটাকে আবার আমরা ডিইউপি ইনটু ডিইউ কিউ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই যে এত বড় রেলগাড়ি যেটা পুরাটা এখানে লিখে আটাতে পারিনি, ডট ডট দেওয়া লাগলো, এই ডট ডট দেওয়া জিনিসটাকে আমরা একবারে দুইটা সামের মাধ্যমে প্রকাশ করে ফেললাম। আমাদের দুইটা সাম কেন প্রয়োজন হলো? দুইটা সাম প্রয়োজন হলো কারণ এখানে আমাদের সূচক কিন্তু দুইটা, এই যে প্রথমটার জন্য একটা, দ্বিতীয়টার জন্য আরেকটা, এই যে এটার জন্য একটা সূচক আর এটার জন্য আরেকটা সূচক। ঠিক আছে, তাহলে এইটাকে যদি এখন আমরা তো হচ্ছে আইনস্টাইনের যে সামেশন নীতি বা সামেশন কনভেনশন সেটা শিখে ফেলছি, আমরা কি বলবো, আমরা এখন চিনতে পারছি যে এখানে একই সাথে কি কি আছে একটু খেয়াল করো, এই যে পি একবার আছে, আরেকবার আছে, দুইবার আছে, কিউ এখানে একবার আছে, এখানে একবার আছে। তাহলে কোনো একটা সূচক যদি ডাবল থাকে তার মানে সেই সূচকটা হচ্ছে ডামি ইন্ডেক্স। তো ডামি ইন্ডেক্স যদি কোনো একটা জায়গায় থাকে আমরা বলতে পারি যে সামেশন কনভেনশন অনুসারে আমরা এইটুকু বাদ দিয়েও লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমরা শুরু করেছিলাম কোথায়, ডিএস স্কোয়ার থেকে, তাহলে আমরা সরাসরি লিখতে পারি যেখানে আইনস্টাইনের যে সামেশন কনভেনশন অনুসারে সেই অনুসারে আমরা সংক্ষেপে লিখতে পারি যে ডিএস স্কোয়ার মানে হচ্ছে জিপি কিউ ডিএক্সপি ডিএক্স কিউ। ঠিক আছে, এখানে দেখে কিন্তু খুব ভদ্রলোকের মতো ছোট্ট দেখা যাচ্ছে, আসলে কিন্তু এই জিনিসটার মধ্যে এই বিশাল রেলগাড়িটা আছে, এই যে এত বড় জিনিস, এই এই পুরা সামটা কিন্তু এর মধ্যে আছে, আমরা হচ্ছে সামেশন কনভেনশন ব্যবহার করে সংক্ষিপ্ত আকারে লিখলাম। ক্লিয়ার? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে মেট্রিক টেন্সর যদি আমাদের মনে থাকে, আমরা এইটার মাধ্যমে কি করলাম, কোন একটা বক্র দৈর্ঘ্যের উপাদানের বর্গ, অর্থাৎ এখানে হচ্ছে ডিএস স্কোয়ার, এই যে ছোট্ট দুইটা ডিআর এর গুণফল। তাহলে এখন দেখো, এখন মহাকর্ষীয় ক্ষেত্রে আমরা হচ্ছে এখন পয়জনের সমীকরণ নামে একটা সমীকরণ আছে, সেই সমীকরণটাকে আমরা একটু দেখব। ঠিক আছে, এখন খেয়াল করো এখানে কি বলা হয়েছে, দুইটা বিন্দু ভর ব্যবস্থার জন্য যে মহাকর্ষ সূত্র সেটা, এটা কি একটু চেনা চেনা লাগে? এতক্ষণ আমরা হচ্ছে সব অপরিচিত জিনিসপত্র, অপরিচিত টেন্সর ইত্যাদি দেখতে দেখতে হয়রান হয়ে গেছি। এই সমীকরণটা এবং এই সমীকরণটা এদের কি একটু চেনা চেনা লাগে? আগে দেখেছো এরকম মনে হয়? জি স্যার। এবার একটু চেনা চেনা অংশে পৌঁছে গেছি না? নিউটন যে চেহারায় বলছিলেন ঠিক সেই চেহারায়, যে মহাকর্ষ বল জি হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার, মনে পড়ছে? আর মহাকর্ষীয় ক্ষেত্রের যে বিভব সেটা হচ্ছে জিএম বাই আর, তার সঙ্গে কিন্তু একটা মাইনাস আছে, এগুলো আমাদের পুরানো জিনিস, চিনেছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এম ভরের কোন একটা বস্তু কর্তৃক যে বল অনুভব করবে সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তির ঋণাত্মক গ্র্যাড, মানে হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, অর্থাৎ এই যে মহাকর্ষ বল মানে হচ্ছে বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট। তাহলে এইটাকে আমরা এই সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি যে এফ সমান সমান মাইনাস এম ইন্টু এইটা। কেন এম? কারণ এখানে দেখো এই যে এফ এর মধ্যে কি কি আছে, এই যে জি এম বাই আর স্কোয়ার, এইটার গ্রেডিয়েন্ট নিলে আমরা পাবো হচ্ছে, এটার মাইনাস গ্রেডিয়েন্ট নিলে আমরা পাবো জি এম বাই আর।
আর এখানে এক্সট্রা কি আছে, এক্সট্রা আছে হচ্ছে এম। এই যে এই এমটা আমরা বাইরে আলাদা করে লিখে দিলাম। ঠিক আছে, এই দুইটা অংশকেই জোড়া দিয়ে কিন্তু এই অংশটা আসছে। এই যে এই অংশটা এবং এই অংশটা, এদেরকে একসাথে করেই আমরা কিন্তু এই সমীকরণটা লিখলাম। তাহলে এখান থেকে যদি আমরা এখন মহাকর্ষের ক্ষেত্র তীব্রতা বের করতে চাই, তীব্রতা মানে কি, তীব্রতা মানে হচ্ছে একক ভরের উপরে কতটুকু বল প্রয়োগ করা। একক ভরের জন্য আমরা কি করি, ঐকিক নিয়ম, একক ভরের জন্য মানে আমরা এম দিয়ে ভাগ করে দেবো। এই যে এখানে হচ্ছে আমরা এম দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এফ কে এম দিয়ে ভাগ করে দিলে এই এম তো কাটাকাটি, তাহলে এই এম কেটে দিলে আমরা কি পাবো, এম কেটে দিলে আমরা পাবো হচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই, ফাই হচ্ছে বিভব। ঠিক আছে, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র তীব্রতাকে আমরা যদি জি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের জি, তাহলে জি সমান সমান মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই। ঠিক আছে, এই জায়গায় আমরা একটু রেখে দিলাম, এটাকে আমরা পরে আবার ব্যবহার করব। আচ্ছা, এখন দেখো মহাকর্ষ সূত্রে, নিউটনের মহাকর্ষ সূত্রে কি ধারণা করা হয়েছে, যেটা হচ্ছে মনে হয় দূর থেকে আসা সম্ভব। আপেক্ষিক তত্ত্বে কিন্তু এটা সম্ভব না, সেই কারণে এখানে আবার মহাকর্ষের বলরেখার ধারণা, এটা একটা নতুন ধারণা, এই ধারণাটা করা লাগে। এর আগে তোমরা বলরেখা কোথায় পড়ে এসছো, চুম্বকের ক্ষেত্রে পড়ে এসছো বা তড়িতের ক্ষেত্রে পড়ে এসছো, যে তড়িৎ বলরেখা বা চুম্বক বলরেখা। চুম্বক বলরেখা কি ছিল, যে একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে কোন একটা চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে যেই রেখা বরাবর সে গতিশীল হয় সেটা হচ্ছে আমাদের চুম্বক বলরেখা। একইভাবে কোন একটা মহাকর্ষীয় ক্ষেত্রে তুমি একটা একক ভরকে স্থাপন করলে বা বিচ্ছিন্ন ক্ষুদ্র ভরকে, টেস্ট ভরকে স্থাপন করলে, টেস্ট ম্যাসকে স্থাপন করলে সেটা যেই রেখা বরাবর গতিশীল হবে সেটার নাম হচ্ছে মহাকর্ষ বলরেখা। এখন মহাকর্ষ বলরেখার ক্ষেত্রে এই যে এই ফাই মানে হচ্ছে এটা মহাকর্ষীয় ফ্লাক্স। মহাকর্ষীয় ফ্লাক্স তাহলে কি হবে, এর আগে তোমরা এই হুবহু একই জিনিস, এই সমীকরণ তোমরা আগে চুম্বকের ক্ষেত্রে দেখে এসছো, যে চুম্বকের ফ্লাক্স মানে হচ্ছে চুম্বক প্রাবল্য, অর্থাৎ চুম্বক বি ইনটু ক্ষেত্রফল ভেক্টর। খেয়াল আছে, এখানেও একই জিনিস আমরা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য লিখব। ঠিক আছে, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য আমরা কি লিখলাম, এই যে ফাই জি, অর্থাৎ মহাকর্ষীয় ফ্লাক্স সমান সমান মাইনাস জি ডট এ, এটা আবার সি কোন একটা কনস্ট্যান্ট, কোন একটা ধ্রুবক, আর এম হচ্ছে ভর। ঠিক আছে, এখন এই যে জি ডট এ মাইনাস জি ডট এ, তাহলে জি ডট এ যখন করব, এ হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর, আর জি কোন দিকে, মহাকর্ষীয় বল হচ্ছে উল্টা দিকে কাজ করে, সে কারণে জি এর সঙ্গে এই যে জি এর যে দিক, আকর্ষণ হচ্ছে একদিকে। তুমি যদি একটা গোলক কল্পনা করো বা গোলকের পৃষ্ঠ কল্পনা করো, মহাকর্ষীয় ক্ষেত্র কি করে, আকর্ষণ ধর্মী না, তার মানে সেটা হচ্ছে ভিতরের দিকে টানে। আর ক্ষেত্রফল ভেক্টরকে আমরা কোন দিকে নির্দেশ করি, ক্ষেত্রফল ভেক্টরকে আমরা হচ্ছে তল বরাবর লম্বভাবে বাইরের দিকে নির্দেশ করি। তাহলে তোমার যদি এখানে একটা গোলক থাকে, ঠিক আছে, আমরা একটা গোলক এঁকেই নেই, এই যে এখানে যদি এরকম একটা গোলক থাকে, গোলকের উপরে যে কোনো একটা বিন্দুতে তুমি যদি আসো, ধরো তুমি হচ্ছে এরকম একটা বিন্দুতে আসলে, মনে করো এই বিন্দুতে তুমি আসলে, এই বিন্দুতে যখন তুমি হিসাব করতে যাবে তখন তোমার কি হবে, তুমি এই দিক বরাবর পাবে হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর, কারণ ক্ষেত্র বরাবর বাইরের দিকে, আর ভেতরের দিকে অর্থাৎ এই দিকে পাবে হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষ বল যেহেতু আকর্ষণ ধর্মী, তার মানে সেটা অবশ্যই কেন্দ্রের দিকে, ভেতরের দিকে আসবে। ঠিক আছে, তাহলে এইখানে যে দুটো আমরা পেলাম একই বিন্দুতে, এই বিন্দুর জন্য দেখো ক্ষেত্রফল ভেক্টরের দিক হচ্ছে এই দিক, আর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের দিক হচ্ছে ভেতরের দিকে। এই দুজনের মধ্যে কোণ কত, দুইটা ঠিক বিপরীত দিকে উল্টাউল্টি দুইটা ভেক্টর না, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। সে কারণে আমরা যখন জি ডট এ করবো, তাহলে জি ডট এভাবে হচ্ছে জি এর মান, এ এর মান আর cos 180। এখন এখানে অলরেডি একটা মাইনাস ছিল, তার সাথে এই cos 180 জন্য আরেকটা মাইনাস এসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আমি পাবো জি এ। তাহলে এই যে মহাকর্ষীয় ফ্লাক্স জি এ সমান সমান সিএম। এখন তুমি যখন একটা গোলকীয় ক্ষেত্রের কথা বলছো বা আর দূরত্বের একটা গোলকের কথা বলছো, তখন ক্ষেত্রফল কতটুকু, আর দূরত্বে একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে জি ইন্টু এর মান হচ্ছে জি ইন্টু 4 পাই আর স্কোয়ার, এটা সমান সমান সিএম। সি হচ্ছে একটা ধ্রুবক, আর এম হচ্ছে ওই কেন্দ্রে যে ভরটা আছে সেই ভরটা। ঠিক আছে, যেই ভরের জন্য আমাদের মহাকর্ষীয় ক্ষেত্রটা উৎপন্ন হয়েছে সেই ভরটা।
তাহলে আমরা যদি এখন জি কে আলাদা করে লিখি, এই যে 4 পাই আর স্কোয়ার কে এই সাইডে পাঠিয়ে দাও, এই সাইডে পাঠিয়ে দিলে সিএম ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এটাকে আমরা একটু ওলট পালট করে লিখতে পারি, এম এর সাথে আর স্কোয়ার কে নিলাম আর সি এর নিচে হচ্ছে 4 পাই কে নিলাম। ঠিক আছে, এখন এই যে সি বাই 4 পাই এটা একটা ধ্রুবক না? জি স্যার। কি হলো, এই যে সি বাই 4 পাই এটা একটা, সি তো প্রথমেই জি বলেছিলাম স্যার। যে এখানে সি একটা ধ্রুবক, তাহলে সি বাই 4 পাইও একটা ধ্রুবক। এই সি বাই 4 পাই কে আমরা হচ্ছে, এটাই আসলে আমাদের জি। তাহলে এই যে দেখো নিউটনিয়ান বলবিদ্যায় কি পাওয়ার কথা, জিএম বাই আর স্কোয়ার পাওয়ার কথা ছিল না? এই যে এই গসিয়ান যে মহাকর্ষীয় বলরেখার ধারণা, সেখান থেকেও আমরা কিন্তু একই পেলাম যে ক্ষেত্র প্রাবল্য জি সমান সমান জিএম বাই আর স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে দেখো আমরা একই জিনিসকে, এই যে কোন একটা মহাকর্ষীয় ক্ষেত্রের যে প্রাবল্য, সেই প্রাবল্যের রাশিমালাকে আমরা দুইটা ভিন্ন ভিন্ন পথে হিসাব করলাম। একটা হচ্ছে আমরা অলরেডি জানি যে জিএম বাই আর স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যায় আমরা বহু বছর এই হিসাব দেখে আসছি। আর এখানে আমরা কি হিসাব করলাম, এখানে আমরা হচ্ছে গাউসিয়ান সূত্র অনুসারে বলরেখার ধারণা ব্যবহার করে আমরা প্রাবল্য হিসাব করার চেষ্টা করলাম। দুই ক্ষেত্রে আমরা কিন্তু একই ফলাফল পেলাম। এটাই কিন্তু আসলে এক অর্থে সমতুল্যতা। ঠিক আছে, প্রথম দিকে আমরা সমতুল্যতার কথা পড়ে আসছিলাম, এটাও কিন্তু একটা সমতুল্যতা। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখো এম ভরের বস্তুর ক্ষেত্রে এখন আমরা একটু হিসাব করবো। এম ভরের বস্তুর ক্ষেত্রে যে নির্গত যে বলরেখার সংখ্যা, সেটা হচ্ছে এই যে ফাই জি, অর্থাৎ এই যে মহাকর্ষীয় যে ফ্লাক্স সেটা। তাহলে মহাকর্ষীয় ফ্লাক্সকে আমরা কি পেলাম, সেটা হচ্ছে জি এ অর্থাৎ সিএম বা 4 পাই জিএম। এই যে সি এর বদলে দেখো জি মানে হচ্ছে সি বাই 4 পাই, তাহলে 4 পাই কে যদি এই পাশে নিয়ে আসো তখন কি হবে, 4 পাই জি মানে হচ্ছে সি। ঠিক আছে, তো আমরা এটাকে এখানে সেটাকে বসায় দিলাম যে সি মানে হচ্ছে 4 পাই জিএম। তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে জি কে আলাদা করি, এই যে জি এ সমান সমান 4 পাই জিএম, এখানে কি আসছে, এই যে জি এ সমান সমান 4 পাই জিএম। তাহলে এ কে যদি আমরা নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলে কি হচ্ছে 4 পাই জি এম ডিভাইডেড বাই এ, এই যে এটা নিচে চলে আসছে। এখন এ যখন আমি নিচে নিয়ে আসছি, তখন এটা হচ্ছে 4 পাই জি রো, যেখানে রো হচ্ছে তার ভরের ঘনত্ব। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি এটার এখন ডাইভারজেন্স নেই, এটা ডাইভারজেন্স নিলে এই যে ডাইভারজেন্স অফ জি মানে হচ্ছে এটার ডাইভারজেন্স। ঠিক আছে, আচ্ছা এখানে একটু মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে, এখানে 4 পাই জিরো সরাসরি না, এখানে এম এর সাথে আরো ঘনত্ব আনতে হলে তোমাকে আয়তন আনতে হবে, অর্থাৎ নিচে একটা 1 বাই আর স্কোয়ারও চলে আসবে। ঠিক আছে, এটা একটু বইতে ঠিক করে নিও, এখানে একটু একটা অংশ মিসিং হয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে ডাইভারজেন্স অফ জি আমি পাচ্ছি মাইনাস 4 পাই জি রো, যেখানে রো হচ্ছে ভরের ঘনত্ব, ভর বাই আয়তন সিমুলেশন। তাহলে এই যে আমরা এর আগে পেয়েছিলাম নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে জি মানে হচ্ছে এফ বাই এম, মহাকর্ষীয় প্রাবল্যের একদম বেসিক সংজ্ঞা, এটা সমান সমান আবার মাইনাস ডাইভারজেন্স অফ ফাই, মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই। এটা আমরা প্রথম অংশে এই যে এখানে দেখে আসছিলাম না, এই যে জি মানে হচ্ছে মাইনাস ডাইভারজেন্স অফ ফাই, তাহলে আমরা জি কে একবার পেলাম হচ্ছে এই যে এইটা অফ জি মানে হচ্ছে মাইনাস 4 পাই জিরো, আর জি মানে আবার হচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই। ঠিক আছে, তাহলে এই যে জি এর এই মানটা, এটা জি এর মান না? এই যে এখানে আমরা যেটা পেলাম এটা তো একটা জি এর মান, এই যে জি সমান সমান মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই। এই মানটাকে আমরা যদি আবার এর মধ্যে বসাই, এই যে এখানে ডাইভারজেন্সের ভেতরে একটা জি আছে, এখানে যদি জি এর মধ্যে এই মানটা বসাই, তাহলে ডাইভারজেন্স অফ জি যে কথা, ডাইভারজেন্স অফ মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই একই কথা। তাহলে এই যে এইটা অফ এইটা অফ এইটা মানে হচ্ছে, এখন তুমি যখন পরপর এই দুইটা অপারেটরকে যখন একসাথে ব্যবহার করবা, ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট যখন নিবা, সেটা আসলে ডেল স্কোয়ার বা ল্যাপ্লাসিয়ান অপারেটর। আর এখানে আবার প্রশ্ন আসবে যে মাইনাস গেল কই, এই যে এটার এই পাশে কিন্তু অলরেডি একটা মাইনাস আছে,
এখানেও একটা মাইনাস আছে, এই দুই মাইনাস মিলে কিন্তু ক্যান্সেল হয়ে গিয়ে এখানে এখন আর কোনো মাইনাস নাই। তাহলে এই যে ডান পক্ষে ছিল 4π/gp, এই যে ডান পক্ষে আসলে হচ্ছে 4π/gp, তাহলে কি আসলো del স্কয়ার অফ ফাই সমান সমান 4π/gp, বা এটা আসলে কোত্থেকে আসছে, এই যে এটা হচ্ছে একটা ডাইভারজেন্স আর এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট। কার গ্রেডিয়েন্ট? ফাই এর গ্রেডিয়েন্ট। ফাই কিন্তু মহাকর্ষীয় বিভব, যেটা হচ্ছে একটা স্কেলার, ঠিক আছে? তাহলে ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই, কিংবা এটাকে হচ্ছে আমরা কি পেলাম, ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই, কিংবা যেটাকে আমি একবারে কি লিখতে পারি, যেটাকে আমি একবারে ডেল স্কয়ার ফাই লিখতে পারি, সেটা সমান সমান হচ্ছে 4π0। এটা হচ্ছে পয়জনের সমীকরণ, যেটা মহাকর্ষ ক্ষেত্রের চিরায়ত সমীকরণ। এটা কিন্তু আমরা মূলত নিউটনিয়ান বলবিদ্যা থেকে ভিত্তি করে এই পর্যন্ত আসলাম, ঠিক আছে? এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ তত্ত্বের সমতুল্য, ঠিক আছে? তাহলে এখানে আমরা হচ্ছে এই যে শেষ পর্যন্ত আমরা যেটা পেলাম, যে ল্যাপ্লাসিয়ান বা ডেল স্কয়ার অফ ফাই সমান সমান 4π/gp, এটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে পয়জনের সমীকরণ, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। বাকিদের কি জি অবস্থা? স্যার। আচ্ছা, সবাই যদি ক্লিয়ার থাকো এখন, তাহলে আজকে কি কি দেখে আসলাম দেখো। এখানে আমরা যেটা দেখে আসলাম যে নিউটনিয়ান মহাকর্ষ তত্ত্বে কি কি সীমাবদ্ধতা আছে সেটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে সমতুল্যতার নীতি, যেটা অর্থাৎ নিউটনিয়ান মহাকর্ষ তত্ত্ব আসলে আইনস্টাইনের তত্ত্বেরই একটা বিশেষ অবস্থা, এই দুজনের মধ্যে একটা সমতুল্যতা আছে, কোন শর্তে সেটা আমরা দেখলাম। এরপরে আমরা হচ্ছে সাধারণ সহভেদিতার নীতি বা প্রিন্সিপাল অফ জেনারেল কোভ্যারিয়েন্স, যেটা সেটা দেখলাম, যে সাধারণ সেটার কিছু বৈশিষ্ট্য আছে সেটা দেখেছি। এখন এই অধ্যায় কিন্তু আমাদের শেষ হয়নি, অধ্যায়ের মূল অংশ আমাদের এখনো বাকি আছে। এরপরে আমরা যেটা দেখবো যে মেট্রিক টেন্সর অলরেডি আমরা দেখে আসছি, আবার একটু এটা টেন্সরের অধ্যায় আমরা একবার পড়ে আসছি, আজকে আমরা আবার একটু রিভাইজ করলাম যে মেট্রিক টেন্সরটা কেমন দেখতে, কিভাবে ব্যবহার করা হয়। এখন এই মেট্রিক টেন্সরের সঙ্গে নিউটনিয়ান মহাকর্ষীয় বিভব কেবলই যেটা পড়ে আসলাম এই পয়জনের সমীকরণে, পাই যেটা ছিল সেটা হচ্ছে নিউটনিয়ান মহাকর্ষীয় বিভব। এখন এই মহাকর্ষীয় বিভবের সঙ্গে মেট্রিক টেন্সরের কি সম্পর্ক, এটার একটা গাণিতিক সম্পর্ক আমরা পরবর্তী অংশে দেখব, এবং এখান থেকে আমরা আবার এই অধ্যায়ের মূল যে আলোচ্য অর্থাৎ আইনস্টাইনের মহাকর্ষীয় ক্ষেত্র সমীকরণ সেটা প্রতিপাদন করতে শিখব, ঠিক আছে? তাহলে আমাদের এই ক্লাসটা আমরা আপাতত হচ্ছে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর পরিবারের সকলকে নিয়ে সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।